রোদ, রোদ চুপ করে দাঁড়াও। দৌড়াচ্ছ কেন রে বাবা? এবার কিন্তু রাগ লাগছে আমার। দাঁড়াও বলছি। আমি তো দাঁড়াতে পারছি না, পাগুলো দৌড়াচ্ছে। আমি দৌড়াচ্ছি না। ও আট, বাচ্চামোরও একটা লিমিট আছে রোদ। বিয়ার খেয়েছ বলে 2 বছরের বাচ্চার মতো বিহেভ করবা তা তো হতে পারে না। চুপচাপ বিছানায় এসে বসো আর শরবতটুকু খাও। এখনও বাচ্চার বাপ হলাম না কিন্তু ধিঙ্গি একটা বাচ্চা সামলাতে হচ্ছে। ইয়া মা, বুধ রক্ষা করো। এবার কান্না পেয়ে গেল আমার। আমার মনে হচ্ছে আমি থামতে পারছি না। পা দুটো অটোমেটিক দৌড়াচ্ছে। আচ্ছা, পা দুটো দৌড়ে দৌড়ে যদি মঙ্গল গ্রহে চলে যায় তখন আমি পা কোথায় পাব? শুভগ্র বাঁচাও, আমার পাগুলো চলে যাচ্ছে। ধরো ওদের। কাদো কাদো গলায়। ও আট, কি সব আজগুবি কথা বলছো তুমি? চুপচাপ দাঁড়াও নয়তো কানের নিচে মারব এক চড়। কথাটা বলে এক লাফে সোফা ডিঙিয়ে আমাকে হাতে জড়িয়ে ধরলেন উনি। পাজাকোলা করে বিছানায় নিয়ে বসালেন। শরবতের গ্লাসটা হাতে নিয়ে গম্ভীর মুখে বললেন, খাও। এটা কি? কেন খাবো? আমি বলেছি তাই খাবে। চুপচাপ খাও। আমি কিছুক্ষণ ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে গ্লাসটির দিকে তাকিয়ে থেকে গম্ভীর মুখে বলে উঠলাম, না, এটা ভালো দেখা যায় না। এটা খাবো না। আপনার গালগুলো ভালো দেখা যায়। আমি গাল খাবো? কি পাগল হইছ তুমি? চড়াই দাঁত ফেলে দিব। চুপচাপ শরবত খাও বলছি। হয়রান লাগে না তোমার? বিরক্ত করে ফেলছ তুমি। 2 ঘন্টা ধরে নিজেও দৌড়াচ্ছ আর আমাকেও দৌড় করাচ্ছ। শাড়িতে পা বেজে 3বার ফ্লোরে পড়েছ। পা ছড়িয়ে কেঁদে কেটে আবার দৌড়, এসব কি? তুমি বাচ্চা নও। অনেক হয়েছে, এবার আমি যা বলবো তাই হবে। শরবত খাও। নননা, আমি গাল খাবো। খাবই খাবো। আল্লাহ, আমাকে ধৈর্য দাও প্লিজ। একটা জোরে শ্বাস নিয়ে ওকে রোদ শোনা। তুমি গাল খাবে তাই তো? উনার প্রশ্নের উত্তরে তুমুল গতিতে মাথা নাড়লাম আমি। যার অর্থ, হ্যাঁ, খাবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে গাল খেতে দিব তার আগে এই শরবতটুকু খেতে হবে তোমায়। খেতেই হবে? করুণ চোখে। খেতেই হবে। নাও খাও। আচ্ছা। কথাটা বলেই গ্লাসটা নিয়ে খানিকটা শরবত মুখে নিয়ে মুখ কুঁচকে বলে উঠলাম, এটা পচা লাগে। পচা লাগে না তো, খুব ভালো লাগে। সম্পূর্ণ খাও, এটা অনেক মজা। আমি উনার দিকে মুখ ফুলিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকেই শরবতটুকু খেয়ে নিলাম। উনি আমার কপালে চুমু এঁকে দিয়ে বলে উঠলেন, গুড গার্ল। বমি পাচ্ছে? আমি তুমুল গতিতে মাথা নাড়িয়ে জানালাম, হ্যাঁ পাচ্ছে। উনি আমায় কোলে তুলে নিয়ে ওয়াশরুমে বেসিনের সামনে দাঁড় করিয়ে দিয়ে বললেন, বমি করো। উনি বলার আগেই বমি করে ভেসিন ভাসালাম আমি। 2বার বমি করার পর ঠোঁট উল্টিয়ে বলে উঠলাম, ওটা পচা ছিল। না রোদো পাখি, ওটা পচা ছিল না। এর আগে যেটা খেয়েছ ওটা পচা ছিল। কথাটা বলে টেনে ভেসিনের সামনে থেকে সরিয়ে নিলেন আমায়। ভেসিনটা পরিষ্কার করে আমার সামনে এসে দাঁড়ালেন। শাড়িটা খুলে পাশে রেখে ভালো করে হাতে মুখ ধুয়ে দিলেন উনি। আমি সম্পূর্ণটা সময় গোলগোল চোখে উনার দিকে তাকিয়েছিলাম মাত্র। হাত মুখটা তোয়ালে দিয়ে মুছে দিয়ে আমাকে নিয়ে ওয়াশরুম থেকে বের হতে নিতেই হাত দিয়ে শাড়িটা ইশারা করে বলে উঠলাম, ওটা আমার শাড়ি। ওটা তোমার শাড়ি। এবার রুমে চলো। কিন্তু ওটা তো আমার শাড়ি। হ্যাঁ, ওটা তোমারই শাড়ি। কেউ নিবে না তোমার শাড়ি। এখানে থাকুক, পরে নিয়ে যাব। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালেন না উনি। আমাকে কোলে নিয়ে রুমে গিয়ে সোজা শুইয়ে দিলেন বিছানায়। এসির টেম্পারেচার ফুল করে আমার উপর কম্বল টেনে দিলেন উনি। নিজেও কম্বলের নিচে ঢুকে আমাকে হাতে জড়িয়ে ধরে বলে উঠলেন, এখন চুপচাপ ঘুমাও তো, একদম বাচ্চামো করবে না। আমি উনার কথাকে পাত্তা না দিয়ে উনার পাঞ্জাবির কলার টেনে অবাক চোখে বলে উঠলাম, এটা কি পরেছেন? পাঞ্জাবি পরেছি রোদো পাখি। আমিও পরব। আশ্চর্য, তুমি কেন পরবে? এটা মেয়েরা পরে না শোনা। ঘুমাও। না, আমি এটা পরে ঘুমাবো। নয়তো ঘুমাবো না। খুলুন, এটা আমার। উনি বাধ্য হয়ে পাঞ্জাবি খুলে আমাকে পরিয়ে দিলেন। পাঞ্জাবি পেয়ে আমি মহাখুশি। খুশি হয়ে দৌড়ে বিছানা থেকে নামতে গেলেই বিছানার সাথে চেপে ধরলেন আমায়। চোখ রাঙিয়ে বলে উঠলেন, উঠার চেষ্টা করলেই মাই। এখন আমরা ঘুমাবো। ঘুমানোর সময় নো দৌড়াদৌড়ি। ওকে। এখন কি রাত? এখন রাত। আমি উনার দিকে অবাক চোখে তাকিয়ে হাত দিয়ে জানালা ইশারা করে বললাম, তাহলে ওখানে আলো কেন? ওখানে লাইট ঝালানো তাই আলো। ওখানে লাইট ঝালানো কেন? বাইরে তো ভূতেরা থাকে। লাইট অফ করে দিলে ভূতেরা ভয় পাবে তো, তাই লাইট ঝালানো। ভূতেরা ভয় পেয়ে কান্না করে? শুভ্র এবার চরম বিরক্তি নিয়ে আমার দিকে তাকালেন।
হুট করেই নিজের সমস্ত ভর ছেড়ে দিলেন আমার ওপর। কম্বল দিয়ে মাথা পর্যন্ত ঢেকে নিয়ে শ্বাস নেওয়ার সব পদ্ধতিই বিনষ্ট করে ক্ষান্ত হলেন উনি। ঘুমের মাঝেই বুঝতে পারছি মাথাটা খুব ব্যথা করছে আমার। অনিচ্ছা সত্ত্বেও চোখ মেলে তাকালাম। ঘরের লাইট জ্বলছে। আমার পাশে বসেই ল্যাপটপে কিছু একটা করছেন শুভ্র। উনার গায়ে কালো রঙের টি শার্ট, চুলগুলো হালকা ভেজা, বুঝা যাচ্ছে শাওয়ার নিয়েছেন উনি। আমাকে তাকাতে দেখেই মিষ্টি হেসে বলে উঠলেন, ম্যাডামের ঘুম ভেঙেছে? কয়টা বাজে? 8টা। উনার কথায় কপাল কুঁচকে এলো আমার। একঝাঁক প্রশ্নভরা দৃষ্টি নিয়ে বলে উঠলাম, 8টা মানে? সকাল 8টা? না, রাত 8টা। আজ না চিত্রার গায়ে হলুদ ছিল? আমি ঘুমোলাম কখন? গায়ে হলুদ কি হয়ে গেছে? জি ম্যাম, গায়ে হলুদ আরও 3 ঘন্টা আগে শেষ। তোমার জন্য আমিও অ্যাটেন্ড করতে পারিনি। আর আপনি মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছেন। এতক্ষণ জেগেই ছিলেন। আশ্চর্য, 1 ঘন্টা আগে ঘুমোলে আমি চিত্রার হলুদ অ্যাটেন্ড করতে পারলাম না কেন? কারণ আপনি মাতাল ছিলেন এবং আপনার সাথে আমিও মাতাল ছিলাম। এবার দয়া করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন মহারানী। শরীরে কম্বল পেঁচিয়ে মাথা ধরে চুপচাপ বসে রইলাম আমি। সারাদিন যা যা করেছি তার সবকিছুই হালকা মাথায় আসছে আমার। চিত্রার হলুদ নিয়ে এত প্ল্যান ছিল আর সবটাই ভেস্তে গেল ভাবতেই কান্না পাচ্ছে আমার। আমাকে চুপ করে থাকতে দেখে দীর্ঘশ্বাস ফেললেন শুভ্র। ডান হাতে আমার বামহাতটা টেনে নিয়ে বলে উঠলেন, থাক, মন খারাপ করে না। আমরা চিত্রা শিশিরের আবার গায়ে হলুদ করব। আমি বাচ্চা নয়। বাচ্চাদের মতো গাঁজাখড়ি যুক্তি দিবেন না আমায়। একটু আগে তো বাচ্চাই ছিলে। আমাদের মেয়েটা তোমার মতো হলে কি যে হবে আল্লাহ জানে। তবে যাই ছিলে কিউট ছিলে। মদ হারাম না হলে আমি প্রতিদিন তোমায় খাওয়াতাম। এনিওয়ে সবাই ছাদে আড্ডা দিচ্ছে। তুমি ফ্রেশ হয়ে আসো, আমরাও যাব। দেখবে মন ভালো লাগবে তোমার। আমি মন খারাপ করে শরীরে কম্বলটা ভালো করে পেঁচিয়ে নিয়ে চোখ বন্ধ করেই বলে উঠলাম, না, আমি যাব না। মাথা ব্যথা করছে, ঘুমোবো। আরে ফ্রেশ তো হয়ে নাও। আর খাওনি তো কিছু? রোদ, এই রোদ। শুভ্র ডেকে চলেছেন আর আমি নাকমুখ ঢেকে চোখ মুখ খিচে শুয়ে আছি। লজ্জায় উনার দিকে তাকানোর ক্ষমতা হারিয়ে ফেলেছি আমি। একে তো হলুদের সব এক্সাইটমেন্টে পানি, তার ওপর সারাদিনে উনার সাথে কি করেছি ভাবতেই লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে আমার। ইসস, কি লজ্জা! আজ চিত্রার বিয়ে। হুমায়ুন স্যারের একটা উপন্যাস আছে। উপন্যাসটার নামও আজ চিত্রের বিয়ে। আগে উপন্যাসটা পড়ার সময় চিত্রাকে খুঁচিয়ে খুঁচিয়ে বলতাম, চিতাবাঘ, এই চিতাবাঘ, আজ তোর বিয়ে, আমায় তো দাওয়াত দিলি না। আহ কষ্ট! বুকটা চিৎকার করে বলছে সে কষ্টে ফেটে যাচ্ছে। এই কাজটা তুই করতে পারলি? লুকিয়ে লুকিয়ে বরের সাথে হানিমুন সারতে পারলি? কি নির্দয় তুই! অবশেষে সেই দিনগুলো শেষ হতে চলেছে। চিত্রার বিয়েটা সত্যি সত্যিই হতে চলেছে। দুপুর 11টার দিকে চিত্রাকে পার্লার থেকে মেয়েরা এলো সাজাতে। বিয়ের সাজে চিত্রাকে অপ্সরীর মতো লাগলেও বাদ সাধল তার চশমা। বিয়ের কনে চশমা পরে আছে, ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগছে না। কিন্তু আমাদের চিত্রা দৃঢ় প্রতিজ্ঞ, সে চশমা খুলবে না। আমিও কম যাই না, সাথে সাথেই দিলাম এক চড়। চিত্রা অবাক চোখে বলে উঠল, তুই এই বিয়ের দিনেও আমায় মারবি? অবশ্যই মারব। চশমা খোল, নয়তো আরও দুটো খাবি। চিত্রা মুখ ফুলিয়ে চশমা খুলে রেখে দিল। আমিও দাঁত কেলিয়ে বেরিয়ে গেলাম। আজ খয়েরি রঙের একটা ভারী লেহেঙ্গা পরেছি আমি, আর শুভ্র খয়েরি রঙের শেরওয়ানি। বরকে স্টেজে বসানো হয়ে গেছে অনেকক্ষণ। আমি ধীর পায়ে হেঁটে শুভ্র পাশে গিয়ে দাঁড়ালাম। উনি ভার্সিটির স্যারদের সাথে গল্প করছিলেন। স্যাররা আমাকে দেখেই হাসিমুখে বলে উঠলেন, আরে রোদেলা যে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো স্যার। আপনারা কেমন আছেন? মুচকি হেসে, ভালো। পাশ থেকে পলাশ স্যার বলে উঠলেন, তো রোদেলা, আমরা তোমাকে কি বলে ডাকি বলো তো? ভাবি ডাকবো নাকি? শুভ্র স্যারের ওয়াইফ বলে কথা। আমি লজ্জায় মাথা নিচু করলাম। শুভ্রও হাসছেন। হঠাৎই সবার চোখ লুকিয়ে উনার পায়ে পাড়া দিলাম আমি। উনি অবাক চোখে তাকালেন। ভাগ্য খারাপ রাহুল স্যারের চোখেও পড়ে গেল ব্যাপারটা। উনি হাসতে হাসতে বলে উঠলেন, স্যার, চলুন না, আমরা ওদিকে যাই। শুভ্র স্যার আর ভাবিকে একটু একা ছেড়ে দিই। কি বলেন ভাবব্বি? এবার আমার অবস্থা, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। লজ্জায় মাথায় উঠাতে পারছি না আমি। উনারা চলে যেতেই ফিসফিস করে বলে উঠলেন শুভ্র, এই, তোমার মদের নেশা কাটেনি এখনো? আমি তার থেকেও ফিসফিস করে বলে উঠলাম, আপনি কোন পক্ষ? আমার কথায় অবাক হলেন শুভ্র।
ভ্রু কুচকে বলে উঠলেন, মানে মানে হলো আপনি ভার্সিটির স্যার হিসেবে শিশির স্যারের সাইড থেকে এসেছেন, নাকি আমার হাজবেন্ড হিসেবে চিত্রার সাইড থেকে এসেছেন? কোনটা? দুটোই। আমাকে জনেই দাওয়াত দিয়েছে। আমি পক্ষের। এটা কোনো কথা? পক্ষের হওয়া যায় না। যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আপনার কাছে আমার থেকে শিশির স্যার বড় হলো? কই থেকে কই যাচ্ছ তুমি? এত কই না করে বলুন আপনি কোন পক্ষ? আচ্ছা বাবা, কনে পক্ষ? এবার বলো কি সমস্যা? আমার ওড়নার নিচে তাকান। ও আট, এই তোমার নেশা নামে নি, তাই না? উনার কথায় চোখ রাঙিয়ে তাকালাম। দাঁতে দাঁত চেপে বলে উঠলাম, অলওয়েজ নেগেটিভ ভাবেন কেন? লুচু ছেলে। আমার ওড়নার নিচে আমার হাত, আর হাতের মাঝে শিশির স্যারের জুতো। চুরি করেছি। ওহ মাই গড, আমার বউ এত বড় চুর জানা ছিল না তো। ওখানে এতগুলোই পাহারা দিচ্ছে, তার মধ্যে কেমনে পারলা তুমি? সেটা আপনাকে না জানলেও চলবে। এই জুতোগুলো ওই তাকের উপর যে ফুলের ঝুড়িটা আছে ওর পেছনে রাখব। আমি অতটুকু লম্বা নই। আপনি রেখে দিন না প্লিজ। আহারে বাচ্চাটা, এজন্য বলি কমপ্লেইন খাও। শুনো না তো, আজব তো, আমাকে যদি বিয়ের পরও কমপ্লেইনই খেতে হয়, তাহলে আপনার মতো লম্বুকে বিয়ে করেছি কি ঘাস কাটতে? ও আট, তার মানে তুমি আজকের দিনে আমাকে ব্যবহার করার জন্য বিয়ে করেছ? ঈশ্বস, এত বেশি কথা বলেন কেন আপনি? তুলে দেন না, দেখে ফেলবে তো ওরা। আচ্ছা দিচ্ছি, এমনি তুললে দেখে ফেলবে। আগে একটা ওড়না আনো। ওড়না দিয়ে কি হবে? ভ্রু কুচকে, আরে আনো তো। আমি এদিক ওদিক তাকিয়ে চিত্রার ছোট বোনকে দেখতে পেয়েই দিলাম ডাক। মেয়েটি একটু অস্থির টাইপ, সবসময় এক ধরনের অস্থিরতায় ভুগে সে, যেন কত কাজ তার। এবারও তাই হলো, একগুচ্ছ অস্থিরতা নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো সে। রোদাপু ডেকেছ? কিছু লাগবে? কিছু বলবে? হ্যাঁ বলবো। আচ্ছা চৈতি, তোমার কাছে ওড়না হবে? হলে ঝটপট রুম থেকে একটা ওড়না এনে দাও তো। চৈতি আর কোনো প্রশ্ন না করে ছুট লাগালো রুমের দিকে। ওড়না দিয়ে কি করব তা জানার বিন্দুমাত্র আগ্রহ তার মাঝে দেখা গেল না। কয়েক মিনিটের মাঝেই ফিরে এসে একটা লাল ওড়না ধরিয়ে দিল শুভ্র হাতে। শুভ্র ওকে ঠিক সামনে দাঁড়িয়ে থাকতে বলল। একদম নড়াচড়া বন্ধ। হাত উঁচিয়ে তাক থেকে ফুলের ঝুড়িটা নিয়ে সাইডের কয়েকটা বেত নিজের ইচ্ছেতেই ভেঙে ফেলল সে। আমি আর চৈতি দুজনই অবাক চোখে তাকিয়ে আছি। ঝুড়ির বেশ কিছুটা ভেঙে নিয়ে একটু জোরেই রাতুল ভাইকে ডাকলেন শুভ্র। বলতে গেলে সবাইকে শুনিয়েই ডাকলেন উনি। রাতুল ভাইয়া পাশে দাঁড়াতেই আগের মতো জোরেই বলে উঠল, এই রাতুল, এই ওয়েডিং হাউজের ম্যানেজারকে ডাকতো। কি সব কাজ করে এরা? রান্নাঘরে পিঁপড়া পাওয়া যায়, আর এখন এই ঢালাও ভাঙা। সব ফুলই তো পড়ে যাচ্ছে। এদের সার্ভিস এত খারাপ কেন? শুভ্র কথায় ছেলেপক্ষরাও ঘুরে তাকাল। ম্যানেজার ছুটে এসে বলল, সরি স্যার, এমনটা আর হবে না। আই থিঙ্ক কোনো স্টাফের ভুল ছিল এটা। ইটস ওকে। ওদিকটার ডেকোরেশন দেখুন। এই ঢালিটা আপাতত এই ওড়না দিয়ে বেঁধে দিচ্ছি, ফুলগুলো আর পড়বে না। দয়া করে দেখবেন ঢালিটা যেন কেউ নাড়াচাড়া না করে। এই ফুলগুলো বাসরের জন্য আনা হয়েছে। এটুকু তো পারবেন মিস্টার? ইয়েস স্যার, অবশ্যই। ম্যানেজার আর শুভ্র কথায় সবাই আবারও যার যার মতো ব্যস্ত হয়ে পড়ল। ম্যানেজারও চলল অন্যদিকে। শুভ্র খুব মনোযোগ দিয়ে ঢালায় ওড়না প্যাঁচালেন। তারপর ঘুরে ঢালাটা উপরে রাখার আগে আমার হাত থেকে হুট করে জুতো জুড়ো নিয়ে ওড়নার ভাঁজের মাঝে ঢুকিয়ে দিলেন। যেদিকটায় জুতো রাখা হয়েছে সেদিকটা দেয়ালের দিকে মুখ করে রেখে দিলেন। আমি আর চৈতি শুধু চোখ বড় বড় করে দেখেই গেলাম। ঢালাটা রেখে হাত ঝাড়তে ঝাড়তে চৈতির দিকে তাকিয়ে চোখ টিপে বলে উঠলেন উনি, শালিকা নাম্বার 2, মুখ অফ। চৈতি একটা হাসি দিয়ে চলে গেল। আমি উনার আরেকটু কাছে গিয়ে দাঁড়িয়ে ফিসফিস করে বললাম, এত কাহিনী করলেন কেন? তোমার জুতো সেভ রাখতে। এমনি রাখলে ওরা চেক করতই। তাই সবাইকে জানিয়ে শুনিয়েই রাখলাম। সবাই জানবে ঢালিতে সমস্যা। ম্যানেজারও ওটা ধরতে দিবে না। তারপরও যদি চেক করে তাহলে ঢালির ভেতরে ফুলের মাঝেই দেখবে। ওড়নায় প্যাঁচানো আছে কি না সেটা ভাববে না। কথাটা বলেই রোহন ভাইয়াদের দিকে এগিয়ে গেলেন উনি। আমি সেখানেই ঠাই দাঁড়িয়ে আছি। মাথায় কি বুদ্ধি রে বাবা! আজ মনে হচ্ছে কোনো রাজনৈতিক নেতাকে বিয়ে করছি। কি কূটনীতি রে বাবা! শুভ্র বিছানায় বসে ফোন গুতাচ্ছেন, আর আমি তার ঠিক সামনে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছি। শুভ্র এ পর্যন্ত দুবার ভ্রু কুঁচকে তাকিয়েছেন, কিন্তু তাতে আমার অবস্থার কোনো পরিবর্তন হয়নি বললেই চলে। শুভ্র এবার ফোনটা পাশে রেখে আমার দিকে তাকালেন। ভ্রু নাচিয়ে বলে উঠলেন, কি, ওভাবে তাকিয়ে আছো কেন?
উনি কথাটা বলার সাথে সাথেই একরকম লাফিয়ে গিয়ে উনার গা ঘেঁষে বসে পড়লাম আমি। আমার কাজে উনি চরম অবাক। কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে হালকা কেশে কিছুটা সরে বসলেন উনি। আমি আবারও উনার পাশে গিয়ে বসে পড়লাম। উনি এবার সন্দেহী দৃষ্টিতে তাকালেন। আরেকটু সরে গিয়ে ভ্রু কুঁচকে বলে উঠলেন, এই তুমি আবার বিয়ার খেয়েছ? আজব, বিয়ার খেতে যাব কেন? আর আপনিই বা এমন বিহেভ করছেন কেন? এই প্রশ্নটা আমার করা উচিত। এমন বিহেভ করছো কেন? বিয়ার খাওয়া ছাড়া তো আমার প্রতি তোমার এত দয়া হওয়া পসিবল না। টেনেও তো পাশে বসানো যায় না আবার ভালোবাসা। তাই আজ যেহেতু এত ভালোবাসা দেখাচ্ছ নিশ্চয় কাহিনী আছে। যদি বিয়ার খেয়ে থাকো তো আমার থেকে দূরে থাকো। মাতাল হলে তোমার ভালোবাসা একটু বেশিই বেড়ে যায়। নিজেকে তখন অসহায় মোরগ মনে হয়। টোটাল এগ্রেসিভ রোদ, প্লিজ দূরে। কথাটা বলে আরেকটু দূরে সরে বসলেন উনি। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আছি। কিছুক্ষণ চুপচাপ উনার দিকে তাকিয়ে থেকে বলে উঠলাম, একটু পর চিত্রার বাসর। উনি অবাক চোখে কিছুক্ষণ আমায় দেখে নিয়ে বলে উঠলেন, তো তুরিমিও বাসর করতে ইচ্ছুক নাকি? হলে বলো, সাজিয়ে দিই রুম। আমার কিন্তু কোনো প্রবলেম নেই। আই এম অলওয়েজ রেডি। ধেত, অলওয়েজ ফালতু কথা বলবেন না। আমি বাসর করতে চাচ্ছি না, হেল্প চাচ্ছি। এবার যেন আরও অবাক হলেন উনি। চোখ কপালে তুলে বলে উঠলেন, কিসের হেল্প? আমি আবারও উনার পাশে গিয়ে বসলাম। ইনোসেন্ট ফেস নিয়ে ঠোঁট উল্টিয়ে বলে উঠলাম, এত সহজে বাসর হয়ে যাবে? জ্বালাবো না। সেই কত বছর থেকে প্ল্যানিং করে আসছি চিত্রার বাসরে এভাবে ডিস্টার্ব করব, ওভাবে ডিস্টার্ব করব, বাট এখন কিছুই মাথায় আসছে না। ভাল্লাগে না। আহারে, তো আমাকে কি করতে বলো? আমি দুলাভাই হয়ে তো শালিকার বাসরে ডিস্টার্ব করতে পারি না রোদো পাখি। যা করার তুমিই করো। ভাব নিয়ে আপনি হেল্প করবেন না? উহুম, সিউর তো। হ্যাঁ, ওকে দেন। করতে হবে না আপনাকে হেল্প। আমাকে হেল্প করবেন কেন আপনি? আপনি তো হেল্প করবেন আপনার শ্রেয়া বেপিকে, তাই না? আর কে কে যেন আছে? হেল্প করার মানুষের অভাব নেই তো আপনার। ভার্সিটি স্টুডেন্টরাও তো এখন ইনিয়ে বিনিয়ে প্রপোজাল দেয়। বাচ্চা বাচ্চা কচি কচি মেয়ে। আহা, তাদের রেখে আমাকে হেল্প করতে যাবেন কেন? কি মনে করেন বুঝি না আমি? সব বুঝি। কথাটা বলে মুখ ফুলিয়ে ওঠে যেতে নিতেই টেনে কোলে বসিয়ে নিলেন উনি। আমার মুখ তখন অমাবস্যার রাতের মতো কালো। আর উনার মুখে মিষ্টি হাসি। আমার ঘাড়ে মুখ ডুবিয়ে বলে উঠলেন উনি, আপনি এত বুঝেন, জানাই ছিল না আমার। তো আর কি কি বুঝেন? আমি কিছু বললাম না, মুখ ভার করে বসে রইলাম। এবার উনি ভ্রু কুঁচকে তাকালেন। আমার ঠোঁটে হালকা ঠোঁট ছুঁয়ে বলে উঠলেন, এই ঠোঁটে হাসি ফুটানোর জন্য কি করতে পারি ম্যাডাম? এবারও চুপ করে রইলাম আমি। মুখটা অন্যদিকে ফিরিয়ে বসে রইলাম চুপচাপ। আমাকে চুপ থাকতে দেখে ঘাড়ের চুলগুলো সরিয়ে কাঁধে একটা কামড় দিয়ে বলে উঠলেন, আচ্ছা মহারানী, আপনার আদেশই শিরোধার্য, তবু একটু হেসে এই অধমকে ধন্য করুন। আমি এবার উনার দিকে তাকালাম। চোখে চোখ পড়তেই মুচকি হেসে লজ্জায় চোখ নামিয়ে নিলাম। উনি শক্ত করে কোমর চেপে ধরে কাঁধে মুখ গুজে ফিসফিস করে বলে উঠলেন, থ্যাংক ইউ মহারানী। চিত্রার বাসর ঘরটা সাজানো হয়েছে একদম দক্ষিণের ঘরটাতে। সেদিকে থেকে দক্ষিণা বাতাস আসবে এই মতবাদেই সাজানো হয়েছে সেই রুম। এই ওয়েডিং হাউজের বেশিরভাগ রুমগুলোর পাশেই ব্যালকনি আছে, কিন্তু সমস্যা হলো ব্যালকনিগুলো এক্সট্রা নয়, লম্বালম্বি। অর্থাৎ সব রুমের পাশ দিয়ে একই বারান্দায় চলে গিয়েছে লম্বালম্বিভাবে। আমি বারান্দার এক কোণে দরজার আড়ালে দাঁড়িয়ে আছি। আমার পাশে জানালার উপর পা ঝুলিয়ে বসে আছেন শুভ্র। রাত প্রায় 12:15। হালকা জ্যোৎস্নার আলো চারপাশে। আমাদের দুজনের দৃষ্টিই চিত্রাদের রুমের বারান্দায়। ওখানে দাঁড়িয়ে আছে রোহান ভাই, সাব্বির ভাই, সাকিব, রাতুল ভাই সহ সব। এমনকি শিশির স্যারের ভাই মিসির আলী, সরি মিশির আহমেদও আছেন। এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে অথচ জায়গাটা একদম নিশ্চুপ। কিছুক্ষণ পরপর কেউ একজন করে খুব জোরে কাশি দিয়ে উঠছে। একটানা কয়েক সেকেন্ড কাশতে কাশতে আবারও নিশ্চুপ হয়ে লুকিয়ে পড়ছে সব। কয়েক মিনিট পর অন্য আরেকজন গিয়ে শুরু করছে সেই বিখ্যাত কাশি, আর এসব দেখে বাকিগুলো হাসতে হাসতে কাহিল। শিশির স্যার এই পর্যন্ত দুবার দরজা খুলে চেক করেছেন কেউ আছে কিনা, কিন্তু বেচারা কাউকেই চোখ পড়েনি তার। সাকিব ভাই আর রাতুল ভাইয়ের উৎসাহই বেশি। কাশতে কাশতে যেন এখনই রক্তগ্নি করে দিবেন এমন অবস্থা করে লুকিয়ে পড়েন ব্যালকনির বাইরের ভারতী ওই অংশটুকুতে। কি ভয়াবহ অবস্থা! শুভ্র মাথায় এমন সব প্ল্যান কোথা থেকে আসে কে জানে। আজ বেচারা শিশির চিত্রা কাশি বিড়ম্বনায় ক্লান্ত হয়ে পড়বে নির্ঘাত।
রাত প্রায় 1টার দিকে সবাইকে কাছে ডেকে বলে উঠলেন শুভ্র, হহুত জ্বালাইছিস, এবার রুমে যা, বাকি সময়টা ওদেরকে নিজের মতো থাকতে দে। বাসর বলে কথা, লাইফের সবচেয়ে মেমোরেবল ডে, এভাবে সম্পূর্ণটাই নষ্ট করে দেওয়া উচিত নয়। উনার কথা মেনে নিয়ে যার যার রুমে চলে গেলেন সবাই। তবে যেটুকু জ্বালিয়েছে সেটুকু জীবনে ভুলবে বলে মনে হয় না আমার। রাত কটা বাজে জানি না, হঠাৎই শুভ্র হাসির শব্দে ঘুম ভেঙে গেল আমার। চোখ দুটো পিটপিট করে তাকিয়ে আশেপাশের অবস্থানটা বুঝতে চেষ্টা করে উঠে বসলাম আমি। কম্বলটা ভালো করে পেঁচিয়ে সামনের দিকে তাকিয়েই ল্যাপটপে চোখ পড়ল আমার। শুভ্র ভিডিও কলে কথা বলছিলেন। আমাকে উঠতে দেখে মুচকি হাসলেন উনি। ওপাশ থেকে সাহেল ভাইয়া বলে উঠলেন, হেই সানশাইন, কেমন আছো? ওপো সরি, ভাবছি এখন থেকে ভাবি ডাকব। আমার একমাত্র বেস্ট ফ্রেন্ডের একমাত্র বউ বলে কথা। তো ভাবি কেমন আছেন? আমি হাসলাম, চুলগুলো কানের পেছনে গুজে নিয়ে নিয়ে ঘুমু ঘুমু কণ্ঠে বলে উঠলাম, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও ভালো, শুধু একটা প্রবলেম, এদের ঘাস ভুস খেতে খেতে বাঙালি খাবারের টেস্ট ভুলে যাচ্ছি। দেশে গিয়ে একটা বাঙালি রাঁধুনি মেয়ে দেখে বিয়ে করব বুঝলা, কয়েক মাস শুধু বসে বসে খাবো। একটা পাক্কা রাঁধুনি মেয়ে খুঁজো তো সানশাইন ভাবি। উনার কথায় আবারও হাসলাম আমি। হাসিমুখে বলে উঠলাম, ওখান থেকেই একটা ধলাসুন্দরী বিয়ে করে আনুন ভাইয়া, পরে না হয় রান্না শিখিয়ে দিব। আরে হ না, বিয়ে তো আমি দেশি মেয়েকেই করব, তাও আবার শ্যামবতী। আমি নিজেই যে সাদা আরেক সাদাকে বিয়ে করলে আমার বাচ্চাগুলো সব ফার্মের মুরগির মতো দেখাবে। তারও থেকে দেশি মেয়েই ভালো। আমি কিছু বলার আগেই শুভ্র কিছু একটা বললেন। তার বিপরীত সাহেল ভাইয়াও কিছু একটা বললেন। তারপর শুরু হলো জনের হাসাহাসি। শুধু হাসাহাসি নয়, একে বলে চরম রকম হাসাহাসি। আমি আবালের মতো তাকিয়ে আছি। উনাদের কথার আগামাথাও বুঝতে পারছি না আমি আর চিত্রাও কোড টাইপ কথা বলি কিন্তু এদের মতো এভাবে কখনোই নয়। ম্যাপেল পাতা। চিত্রার বিয়ে শেষ করে কালই বাসায় ফিরেছি আমরা। বিয়েতে সারাদিন দৌড়াদৌড়ি লাফালাফিতে পা ব্যথা কাকে বলে বুঝতে না পারলেও এখন বেশ বুঝতে পারছি। বিকেল 3টা বাজে। সারাদিন ঘুমিয়েই কাটিয়েছি আজ কিন্তু শুভ্র সে সকাল সকাল উঠে ভার্সিটিতে চলে গেছেন চুপচাপ। ক্লান্তি জিনিসটা উনার মাঝে নেই বললেই চলে। বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখি মুখে গম্ভীর ভাব নিয়ে বসে আছেন শুভ্র। আমি কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে বললাম, কখন ফিরলেন? আমার কথায় শটান দাঁড়িয়ে পড়লেন উনি। আমার ঠিক সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, আজ তোমাদের সেমিস্টার ফাইনাল রেজাল্ট দিয়েছে জানো? আমি পাত্তা না দিয়ে বললাম, লিমা ফোন দিয়ে বলেছিল সকালে। উনি আগের থেকেও গম্ভীর মুখে বলে উঠলেন, রেজাল্ট কি? 3.57, মাত্র 4 মধ্যে মাত্র 3 সামথিং? লাইক সিরিয়াসলি? তুমি জানো প্রত্যেকটা সেমিস্টারে আমার রেজাল্ট ছিল সিজিপিএ 4 আর তুমি? অবিশ্বাস্য। উনার কথায় যেন আমি আকাশ থেকে পড়লাম। 3.57 তার কাছে মাত্র? এটা পেয়েই আমি আর চিত্রা যেখানে লুঙ্গি ডান্স করি সেখানে উনি বলছেন মাত্র। আমি থতমত খেয়ে বলে উঠলাম, এটা মাত্র? তো মাত্র নয়, ভার্সিটি টিচারের বউ হয়ে এই রেজাল্ট? আমি পলিটিক্স করার পাশাপাশি পড়াশোনা করেও 4 পেয়ে গেছি আর তুমি তো সারাদিনই বাসায় বসে থাকো। এত লাফালাফি ঝাপাঝাপি না করে একটু পড়াশোনা করলে কি হয় শুনি? আমি এত ভালো রেজাল্ট দিয়ে কি করব? 3.57ই আমার জন্য অনেক। তাছাড়া আপনার মতো বইয়ে মুখ গুজে বসে থাকতে মোটেও ভালো লাগে না আমার। আমি সারাদিন বই নিয়ে পড়ে থাকিনি। ফ্রেন্ডদের সাথে এনজয়, পলিটিক্স সবই করেছি। অ্যাকচুয়ালি মনোযোগ তো থাকতে হবে, তোমার মাথায় তো সারাদিন ফাউল ফাউল বুদ্ধি ঘুরে বেড়ায়। মনোযোগ থাকবেটা কিভাবে? তোমার মনোযোগ অ্যাকচুয়ালি কোথায় থাকে সেটাই তো বুঝি না আমি। সাথে সাথেই দাঁত কেলিয়ে বলে উঠলাম, আমার মনোযোগ তো আপনার কাছে থাকে। কথাটা উনাকে ডিস্ট্রেক্ট করার জন্য ছিল কিন্তু হাইনিয়তি। উনি আরও গম্ভীর স্বরে বলে উঠলেন, রোদপাখি, লাভ নেই, আমার দুর্বলতায় আঘাত করে লাভ নেই। আপনার এই প্রেমবান আপাতত নিজের কাছে রাখুন। নেক্সট এক্সামে 4 না এলে খবর খারাপ হবে তোমার। আজ থেকে লাফঝাপ বন্ধ। অফিস থেকে এসে যদি দেখি দৌড়াদৌড়ি করছো বা ঘুমিয়ে গেছো তাহলেই চলবে মাইর। আমি ফ্রেশ হতে যাচ্ছি, টেবিলে খাবার দিতে বলো। যাওয়ার আগে পড়া দেখিয়ে দিয়ে যাব। চুপচাপ কমপ্লিট করবা সব গো। কথাটা বলেই ওয়াশরুমে ঢুকে গেলেন উনি। আমি থম মেরে দাঁড়িয়ে আছি। টিচার বিয়ে করার সাইড ইফেক্টটা মাথায় ছিল না আমার। এবার বুঝো ঠেলা।
এর থেকে তো আম্মুই ভালো ছিল। ধেত, বিয়ে করে লাভটা কি হলো? কথাটা ভেবেই মুখটা কালো হয়ে গেল আমার। যদিও কালো ভাবটা বেশিক্ষণ থাকল না, যখন মনে হলো চিত্রার বড় টিচার। আহা, কি শান্তি! নিজে একা বাঁশ খেলে যতটা দুঃখ ফিলিংস হয়, বেস্ট ফ্রেন্ডকে নিয়ে বাঁশ খেলে তার থেকেও বেশি সুখ ফিলিংস হয়। যে সুখটা এখন আমার লাগছে। চিত্রার বিয়েটা শিশির স্যারের সাথে হয়েছে বলে আল্লাহকে কয়েক লক্ষবার থ্যাংক ইউ জানিয়ে আনন্দে নাচতে নাচতে নিচে নেমে গেলাম আমি। আর মনের মাঝে কন্টিনিউয়াসলি চলছে, চিত্রা বেবি, ইউ আর গন। রাত 1টা, আমি বই কোলে নিয়ে মুখ ফুলিয়ে বসে আছি। কিছুক্ষণ পর করুণ চোখে সোফার দিকে তাকাচ্ছি। আমার করুণ চাহনিকে সম্পূর্ণ উপেক্ষা করে সোফায় বসে ল্যাপটপে কাজ করে চলেছেন শুভ্র। ল্যাপটপের পাশেই কাঠের স্কেল। আমি শুয়ে পড়ার কথা বললেই সেই কাঠের স্কেল দিয়ে মারতে উদ্যত হন উনি। আমার একটাই অপরাধ, উনার দেওয়া পোড়াগুলো কমপ্লিট করিনি আমি। যে পোড়াগুলো এক্সাম শুরু হওয়ার আগে 1 ঘন্টায় মুখস্থ করে ফেলি, সেই পোড়াটায় আজ সারাদিন ধরে পড়েও আয়ত্ত করতে পারিনি। আয়ত্ত তো দূরের কথা, ইংলিশ ওয়ার্ডগুলোই মাথায় ঢোকাতে পারিনি আমি। এটা কি আমার দোষ? কখনোই আমার দোষ নয়। এই কথাটাই সেই কখন থেকে বুঝানোর চেষ্টা করছি আমি। অফিস থেকে ফিরে আমার পড়া নিতে গিয়ে আমার আগেই ফটফট করে বলে দিয়েছেন উনি। পোড়াটা পারবে কিভাবে? শিটটা টাচ করেছিলে? আমি কিছু বলতে চাইলে, স্টপ রোদ, তোমাকে কষ্ট করে বলতে হবে না, আমিই বলছি। আমি বাড়ি থেকে বের হওয়ার পর 4টা থেকে 5টা পর্যন্ত মালিকাকার সাথে লাফিয়ে কদম ফুল, হিজল ফুল পেরেছ। 5টায় ভাইয়া আর বৌনির সাথে হাঁটতে বেরিয়ে হাবিজাবি খেয়ে ফিরেছ ঠিক 7টায়। 7টা-8টা দিদার সাথে গল্প করছ। 8 থেকে 8টা 20 এই 20 মিনিট শীটের পাতা উল্টিয়েছ। আমি শিউর একটা সেন্টেন্সও মনোযোগ দিয়ে পড়ে দেখনি তুমি। তারপর 9টা পর্যন্ত চিত্রার সাথে ফোনে কথা বলেছ। 9টা থেকে 10টা পর্যন্ত টিভিতে গান ছেড়ে নাচানাচি করেছ। 10টা থেকে 11টা 30 পর্যন্ত ফোনে ব্যস্ত থেকেছ। আর আমি বাসায় ফিরার পর আমার সাথে খাওয়া দাওয়া করে এখন এখানে দাঁড়িয়ে আছো। কি ঠিক বললাম না? ভ্রু নাচিয়ে। আমি শুধু অবাক চোখে তাকিয়েই ছিলাম তখন। এত টাইম মেইনটেইন করে তো আমারই মনে নেই, তাহলে উনি কিভাবে? কিছুক্ষণ চিন্তাভাবনা করে উনার দিকে করুণ চোখে তাকিয়ে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই গম্ভীর স্বরে বলে উঠেছিলেন, নো ইমোশনাল ব্ল্যাকমেইল রোদপাখি, আই এম অলওয়েজ আ স্ট্রিক্ট টিচার। সো, চুপচাপ গিয়ে পড়তে বসো। পড়া কমপ্লিট না হওয়া পর্যন্ত ঘুমের নাম মুখে নিবে না। গো। উনার সেই কথার ফলশ্রুতিতেই এখন আমি বই কোলে বসে আছি। কিন্তু পড়া নামক জিনিসটা মাথায় ঢুকছেই না। কিছুক্ষণ থম ধরে বসে থেকেই বই আর শিটগুলো পাশে রেখে উঠে দাঁড়ালাম আমি। উনি ভ্রু কুঁচকে তাকাতেই দৌড়ে গিয়ে উনার কোলে বসে পড়লাম আমি। আমার বিহেভিয়ারে উনি যেন আকাশ থেকে পড়লেন। অবাক চোখে তাকিয়ে থেকে বলে উঠলেন, এসব কি রোদ, উঠো। আমি উনার বুকে মুখ গুজে আরাম করে বসে ধীর কণ্ঠে বলে উঠলাম, না, না মানে, রোদ তোমার পড়া কমপ্লিট হয়নি। না হোক, আমি এখন ঘুমাবো। একদম ডিস্টার্ব করবেন না। রোদ, কোল থেকে উঠে গিয়ে পড়তে বসো। না, পড়ব না। আর আপনার কোল থেকেও উঠব না। বিছানায় বসলে ভয় লাগে। আমার কথায় ভ্রু কুঁচকালেন উনি। কপাল কুঁচকে বলে উঠলেন, কিসের ভয়? আপনার ভয়। আমাকে ভয় পাচ্ছিলে তো, এখন যে একদম কোলে উঠে বসে আছো, এখন ভয় লাগছে না? না লাগছে না। যে জিনিসটা দূর থেকে ভয় লাগে সেটা কাছ থেকে ভয়ঙ্কর লাগে না। যেমন দূর থেকে মনে হচ্ছিল এই বুঝি আপনি রেগে গিয়ে চর বসাবেন গালে। কিন্তু এই আমি আপনার এত কাছে, অথচ এখন আপনি তেমন কিছুই করবেন না। কারণ আমি জানি আমি যদি আপনার খুব কাছে থাকি তাহলে আপনি রেগে থাকতে পারেন না। আমার কথায় হেসে উঠলেন শুভ্র। শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠলেন, ভালোবাসি পিচ্ছি। আমিও হাসলাম। উনার কথার উত্তরে আরও শক্ত করে জড়িয়ে ধরে চুপচাপ উনার বুকের সাথে মিশে গেলাম। উনি কানের কাছে ফিসফিসয়ে বলে উঠলেন, যাও, বিছানায় গিয়ে ঘুমাও। আমার কাজ আছে। উহু, কি উহু? এখানেই ভালো লাগছে, এখানেই ঘুমাবো। সর্বনা। উনি সোফায় গা এলিয়ে দিয়ে কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে থেকেই ল্যাপটপটা বন্ধ করে দিলেন। কপালে গভীরভাবে চুমু দিয়ে বলে উঠলেন, ওকে ঘুমাও। দেখতে দেখতে কেটে গেল আরও 6টি মাস। এই 6 মাসে বিবাহিত জীবন হিসেবে শুভ্র পড়াশুনো নিয়ে প্যারা ছাড়া আর কোনো কিছুই তেমন উল্লেখযোগ্য নয়। তবে হ্যাঁ, 6 মাস আগের রুহি আপু আর এখনকার রুহি আপুর মাঝে বিরাট তফাত। আগে ছিল শুকনো বাচ্চা টাইপের মেয়ে আর এখন একদম মোটো গুলুমুলু টাইপ মেয়ে।
এখন 8 মাস চলছে ওর। মামানি তো এখনই শপিং করা শুরু করে দিয়েছেন। খেলনায় খেলনায় পুরো ঘর বাড়ি ভরিয়ে তুলছেন সবাই। শুভ্র উৎসাহও কম নয়। সবার মাঝে অভ্র ভাইয়ার মনটাই বেশ খারাপ। বেচারা টেনশনে টেনশনে শুকিয়ে গিয়েছেন একদম। আপুর হাতে পায়ে পানি এসে অবস্থা বেশ খারাপ। একা হাঁটাটাও তার জন্য দুঃসহ হয়ে উঠেছে আজকাল। ব্যাপারটায় আমিও বেশ চিন্তিত। কখন কি হয়ে যায় কে জানে। দুদিন আগেই সেমিস্টার ফাইনাল শেষ হলো আমার। এবার 3rd ইয়ারে উঠব। শুভ্র 6 মাসের যন্ত্রণা যে কতটুকু কাজে লাগবে আল্লাহ মালুম। বিকেলে আপুর সাথে খানিকক্ষণ গল্প করে রুম গোছাচ্ছিলাম। হঠাৎ কোথা থেকে শুভ্র এসে পেছনে থেকে জড়িয়ে ধরলেন আমায়। ঘাড়ে মুখ গুজে ধীর কণ্ঠে বলে উঠলেন, সাহেল আসছে। আমি উনার শার্ট ভাঁজ করতে করতে বললাম, তাই নাকি? দারুণ তো। আপনার জন্য তো ঈদ লেগে গেল মাস্টার মশাই। উনি হাসলেন। ঘাড়ে একটা চুমু দিয়ে শার্টটা হালকা উঠিয়ে শক্ত করে কোমর চেপে ধরে বলে উঠলেন, সাথে ওর বউ আসছে। এবার হাতটা থেমে গেল আমার। উনার স্পর্শে শিহরিত হয়ে কিছুটা অবাক হয়েই বলে উঠলাম, বিয়ে করেছেন নাকি? বা শেষমেশ কথাটা রাখলেন উনি। না জানিয়ে হুট করেই বিয়ে করে নিলেন। তো কবে করলেন বিয়ে? শুভ্র আমার ঘাড়ে আরেকটা চুমু দিয়ে আমাকে ছেড়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালেন। টাইয়ের নাটটা ঢিল করতে করতে বলে উঠলেন, ওর বউ প্রেগনেন্ট রোদপাখি। শুভ্র বলা কথাটা কানে বাজতে লাগলো আমার। আমি অবাক চোখে তাকিয়ে আছি। মুখটা যেন অটোমেটিক্যালি হাঁ হয়ে গেছে আমার। মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরছে, কেমনে কি? উদ্ধৃতি চিহ্ন।